পুরো খবরে যাচ্ছি। প্রতি বছর বাজেট ঘাটতি মেটাতে বড় নির্ভরতা থাকে অভ্যন্তরীণ উৎসের উপরে। সাধারণত ব্যাংক, সঞ্চয়পত্র এবং ট্রেজারি বিল বন্ড থেকেই নেওয়া হয় এই ঋণ। তবে চলতি অর্থ বছরে ব্যাংক বহির্ভূত খাত থেকেও ব্যাপক ঋণ নিয়েছে সরকার, যা ছাড়িয়ে গেছে বরাদ্দের দ্বিগুণ। বিশ্লেষকরা বলছেন, চড়া সুদে ধার নিলে অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন চাপ। মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর বাজেট ঘাটতি মেটাতে বড় নির্ভরতা থাকে অভ্যন্তরীণ উৎসের উপর। মূলত ব্যাংক এবং সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল বন্ড বিক্রি করে 2024-25 অর্থ বছরে যার লক্ষ্যমাত্রা 1,17,000 কোটি টাকা। তবে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার 72% ঋণ নেওয়া হলেও হিসাব পাল্টে দিয়েছে ব্যাংক বহির্ভূত খাত। 11 মাসে যেখান থেকে ধার করা হয় প্রায় 38,000 কোটি টাকা, অথচ পুরো অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা 18,000 কোটি। এই সময় সবচেয়ে বেশি ঋণ করা হয়েছে ট্রেজারি বন্ড থেকে, প্রায় 26,000 কোটি, আর ট্রেজারি বিল থেকে নেওয়া হয় 17,500 কোটির ওপরে। মূলত চড়া সুদের কারণে অনেকে ঝুঁকছেন এই ব্যবস্থায়, এমনকি বিনিয়োগে ভাটার কারণে বহু ব্যাংকও টাকা রাখছে সেখানে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 11 মাসে ব্যাংক থেকে নেওয়া হয় 71,000 কোটি টাকা, আর দুই উৎস মিলিয়ে ঋণ করা হয় 1,09,000 কোটির কিছু বেশি, যা আগের বছরের চেয়ে বেড়েছে 35%। নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র জানান, কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আয় না হওয়ায় চড়া সুদে ধার বাড়াতে হয়েছে সরকারকে, যা চাপ বাড়াতে পারে আর্থিক ব্যবস্থাপনায়। অবশ্য ভিন্ন মত বিশ্লেষকদের। রাজস্ব টার্গেট সরকার ফুলফিল করতে না পারে তখন বাধ্য হয় যে ঘাটতিটুকু সেটা ব্যাংকিং সেক্টর বা অন্য যে অভ্যন্তরীণ সেক্টর আছে সেখান থেকে মেটাতে। এখন দুটি কাজ করা যায়। এক নম্বর, ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো কার্টেল করা, যেটা অবশ্যই রাষ্ট্রের জন্য খুব বেশি মঙ্গলজনক না। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে এবং ব্যাংকিং খাত এবং আর্থিক খাত ব্যবস্থাপনার দিক থেকে এখানে সরকার হয়তোবা ব্যাংকিং সেক্টরের থেকে যে লোনটা নেয়া এবং সেইটা প্রাইভেট সেক্টরের লোন প্রাপ্তিতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে কিনা সেই বিবেচনায় হয়তো তারা নন ব্যাংক সোর্স থেকে তারা নিয়েছেন। এই সময় প্রায় 6,000 কোটি টাকা ঋণাত্মক হয়েছে সঞ্চয়পত্রের নিট বিক্রি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রায় 8.5 মাস পর দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর লেনদেন ছাড়িয়েছে 800 কোটির ঘর, আর 3.5 মাস পর প্রধান সূচক ছাড়িয়েছে 5,200 পয়েন্ট। চলতি অর্থ বছরের প্রথম 3 সপ্তাহে ডিএসই এর প্রধান সূচক বেড়েছে 450 পয়েন্ট। সূচক লেনদেন পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার কমানো এবং সরকারের নানামুখী উদ্যোগে আস্থা ফিরেছে পুঁজিবাজারে। মইনুল হাসানের রিপোর্ট। গত অর্থ বছরের পুরো সময় জুড়ে দরপতনের বৃত্তে ছিল দেশের পুঁজিবাজার। তবে সরকারের নানামুখী উদ্যোগ আর বাজেটে দৃশ্যমান কিছু পদক্ষেপে আবারও চাঙ্গাভাব ফিরেছে বাজারে। ভলিউমও বাড়ছে, বেচাকিনা হচ্ছে, বেচাকিনা এরকম চললে চলবে। চলতি জুলাই মাসের প্রথম 13 কার্যদিবসের 12 দিনই ইতিবাচক ছিল ডিএসইর প্রধান সূচক। 3.5 মাস পর যা আবারও ছাড়িয়েছে 5,200 ঘর। একই সাথে সোমবার ডিএসইতে লেনদেন হয় 860 কোটি টাকা, যা গত 8.5 মাসের মধ্যে সর্বোচ্চ। আর এই সময় দৈনিক গড় লেনদেন হয়েছে 706 কোটি টাকা, যেখানে মোট লেনদেনের পরিমাণ প্রায় 9,200 কোটি টাকা। বাজেটে এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে, আস্থা ফিরে আসতেছে, যেটা হতাশার মধ্যে ছিল। এখন এই বাজারকে সাস্টেনেবল রাখাটা হইল সবচেয়ে প্রয়োজনীয়। 1 মাস, 2 মাস, 3 মাস মার্কেটটা ভালো যাচ্ছে এবং মার্কেটের অনিয়মগুলো কমে এসেছে, তখনই কিন্তু নতুন গ্রুপ অফ ইনভেস্টার্স তারা অ্যাট্রাক্টেড হবে। তথ্য বলছে, চলতি মাসের প্রথম 3 সপ্তাহে 30,000 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন, অবস্থান করছে 6,97,000 কোটিতে। যদিও সবশেষ সোমবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে কমেছিল অধিকাংশের। ব্যাংক, ওষুধ, খাদ্য ও টেক্সটাইল খাতের শেয়ারে ভর করে বেড়েছে সূচক। সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনের আভাস, আর্থিক খাতের উন্নতি, নীতি সুধার কমানোর ইঙ্গিত সহ নানা বিষয়ের প্রভাব পড়েছে বাজারে। ওভারঅল গভর্নেন্স কালচারটা যদি ফেরত আসে এবং ভালো কোম্পানিগুলো যদি বাজারে লিস্টেড হয়, তাহলে কিন্তু বাজারে একটা দীর্ঘমেয়াদী আমরা টেকসই উন্নয়ন একটা দেখতে পাবো। না হলে এটা 3 মাসের জন্য বাড়বে, আবার
6 মাস অন্ধকারে চলে যাবে। ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স এগুলাকে মানে গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে এবং তার অ্যাকাউন্টসগুলোকেও গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে, তাইলেই বাজারের সাস্টেনেবল। সেই সাথে সাথে ভালো শেয়ারের অংশগ্রহণও লাগবে। এই সময়ে ইতিবাচক ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক CASPI বেড়েছে 1045 পয়েন্ট, অবস্থান করছে 14,573 পয়েন্টে। আর 13 দিনে মোট লেনদেনের পরিমাণ 155 কোটি টাকা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। চলতি মাসের শেষে আসছে 100 টাকার নতুন নোট। নতুন ডিজাইনের বাকি নোটগুলো আসতে পারে আগামী মাসে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, নতুন নোট ছাপার ক্ষেত্রে কালি এবং কাগজের ক্রয় জটিলতার কারণে খানিকটা বিলম্ব হয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে আগামী আগস্টের মধ্যে বাজারে নতুন সব ধরনের নোট ছাড়বার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে ঈদুল আজহার সময় 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকার নতুন নোট বাজারে আনে বাংলাদেশ ব্যাংক। নতুন 100 টাকার নোটে রয়েছে 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবনের ছবি। আর নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা বৈশিষ্ট্য। অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করে কিন্তু আমরা কোরবানি ঈদের আগে এক ধরনের নোট, দু ধরনের নোট বাজারে ছাড়তে পেরেছি। তবে যেটা আমাদের যে টার্গেট সেই তুলনায় কম। সেটা বা সেপ্টেম্বর শুরুর থেকে সব প্রকারের নোটই আমরা বাজারে দেখতে পাবো। দেশে উৎপাদিত মানববর্জ্যের মাত্র 25% ব্যবহার করে দৈনিক 2000 ব্যারেল পর্যন্ত জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব, যার মধ্য দিয়ে বছরে আয় হতে পারে 4000 কোটি টাকার মতো। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের সহায়তায় এই গবেষণা প্রকাশ করেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েট। আর গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভাতে BEPRC জানিয়েছে, 2022 থেকে পরবর্তী 3 বছর এই পরীক্ষা চালানো হয়েছে, যাতে ব্যয় করা হয়েছে 2 কোটি টাকার উপরে। গবেষণা অনুযায়ী মানববর্জ্য প্রক্রিয়া করে 54% পর্যন্ত জ্বালানি আহরণ করা সম্ভব। সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেছেন, গবেষণার দ্বিতীয় ধাপ শেষ হলে বাণিজ্যিক কার্যক্রমে যাবার চিন্তাভাবনা রয়েছে তাদের। আর এরই মধ্যে ঢাকা ওয়াসা এই কার্যক্রমে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেছে। কৃষি খাতের আমাদের যারা গবেষকরা আছেন তারা যদি সাকসেসফুল হয়ে থাকতে পারেন আমাদের জন্য প্রায়োগিক গবেষণার সফল প্রায়োগিক গবেষণা করতে, তাহলে অন্য ক্ষেত্রে না পারার কোনো কারণ নাই। আমরা এনভায়রনমেন্টটা তৈরি করি, 2 কোটি 5 কোটি 200 কোটি 500 কোটি টাকা আমার জলে যাক, কিন্তু এই এনভায়রনমেন্টটা তৈরি হোক যে আমরা নিজেরা কিছু তৈরি করতে পারি এবং সেটা নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, একটু পর সঙ্গেই থাকুন। দর্শক, এবারে চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। আজকের বাজার দরের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। কিছুদিন আগে আমরা দেখেছি কাঁচামরিচের দাম বেশ চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ভোক্তা পর্যায়ে, এবং সেটির পেছনে আসলে দায় ধরা হচ্ছিল যে বন্যা সহ বিভিন্ন মজুদের বিষয়গুলো চলে আসে। তো কাঁচামরিচ যেহেতু একটু পচনশীল পণ্য, যার কারণে এই বিষয়টি উঠে আসছিল। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে সবজি সহ অন্যান্য বিষয়গুলোর দাম কেমন রয়েছে সেই বিষয়টি জানবো। সহকর্মী প্রকাশ দাস আমার সঙ্গে যুক্ত হয়েছেন। প্রকাশ, আজকের ব্রাহ্মণবাড়িয়ার যে বাজারের যে পরিস্থিতি তাতে কেমন দেখছেন, ভোক্তারা কি বলছেন? জি তানভীর, ব্রাহ্মণবাড়িয়ার যে নিত্যপণ্যের বাজার অবস্থা নিয়ে সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে সব ধরনের জিনিসের দামই কিন্তু অনেকটা বেড়েছে। তার মধ্যে শাকসবজির যে দাম সেটি কিন্তু অনেকটাই বেশি। আমি যদি আপনাকে কাঁচামরিচের দামের কথা বলি, এখানে কিন্তু প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি করে, এবং ধনেপাতাও কিন্তু 200 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজির দামের কথা বলি, আপনার টমেটো বিক্রি হচ্ছে 130 টাকায়, লম্বা বেগুন 60 টাকায়, নতুন জাতের যে সিম রয়েছে সেগুলো 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কিছুটা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মসুরের ডাল কিন্তু 140 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিনের তেলের যে দাম সেটাও কিন্তু কিছুটা বেড়েছে। 5 লিটার যে তেলের বোতল রয়েছে সেটা 900 টাকায় বিক্রি হচ্ছে। 2 লিটার সয়াবিন তেল 370 থেকে 380 টাকা, এবং 1 লিটার সয়াবিন তেল কিন্তু 190 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া
আলু খুচরা পর্যায়ে 28 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও চালের বাজার দর যেটি আগে বেড়েছিল তার মধ্যে কিন্তু চিকন জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো অনেকটা অপরিবর্তিত, তবে মোটা জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুচরা পর্যায়ে কেজিতে 2 থেকে 3 টাকার মতো কমেছে। তো আমরা যদি একটু জানি যে আসলে এই শাকসবজির বাড়তি দামের কারণটা কি, তাহলে আমরা তার কাছ থেকে একটু জেনে নিতে পারবো। আচ্ছা, এই বাজারে শাকসবজির দামটা এখন এত বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণটা হলো গিয়ে শাকসবজি এখন কম না দেশের মধ্যে মেঘ বৃষ্টি শহরে থেকে তার জন্য একটু বাড়তি। এখন কিভাবে কমতে পারে দামটা? কমবো, আবার নতুন করে আমদানি তোমার অসুস্থ কমবো। যে আপনি যেমন জানতে পারছিলেন যে আসলে যে বৈরী আবহাওয়ার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আপনার যে শাকসবজির যে সরবরাহ রয়েছে সেটি সঠিকভাবে করতে না পারার কারণে কিন্তু তাদের দাম বেড়েছে বলে তারা এটি ধারণা করছেন, এবং সরবরাহ বাড়লে দাম কমবে বলে তারা মনে করেন। আমরা যদি একজন সাধারণ ক্রেতার সাথে একটু কথা বলি, ভাই এই বাজার তো সবকিছুর দাম বেশি, সে অবস্থায় আপনারা এখন কি পর্যায়ে আছে? সবজি তো এখন সব থেকে দাম বেশি। এখন দাম যে কোনো সবজি কিনতে গেলে এখন টমেটো যেমন 120 টাকা 150 টাকা কেজি, আমাদের কিনতে হয়তো একটু হিমশিম খেতে হয়। সবজির দাম আরো কমলে আমাদের জন্য ভালো হবে কিনতে সবকিছু। এই জন্য আমরা ধরুন না বেশি করে নিতে পারছি না, অল্প অল্প করে কিছু কিছু নিচ্ছি। শাকসবজি, মাছের দামও বেশি। দেশে আরো বৃদ্ধি যখন বেশি পাবে, আমদানি রপ্তানি বেশি হলে তখন আমাদের কিনতে কম দামে কিনতে পারবো দেশের সবজিগুলা। জি তানভীর, আপনি যেমনটা জানছিলেন যে আসলে এই ওষুধ দামের যে বাড়ার কারণে যে সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই অবস্থায় সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু যে খুচরা এবং পাইকারি পর্যায়ে যে বাজার মনিটরিং এর যে দাবি সেটি কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে ব্রাউনবাড়িয়ার সবকিছুর বাজার দর নাকি অনেকটাই বেশি, এবং এই অবস্থা থেকে সাধারণ গ্রাহকদেরকে মুক্তি দেওয়ার জন্য বাজার মনিটরিং এর প্রকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার কাঁচা বাজারের সহ সার্বিক যে বাজার পরিস্থিতির দর এবং নিত্যপণ্যের যে দাম সেগুলো জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই পুঁজিবাজারের দিনের শুরুতে আসলে কি খবরাখবর থাকছে, সংক্ষেপে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ দিয়ে শুরু করছি। শুরুতেই যে সার্বিক সূচক 7 পয়েন্ট পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ সূচক পয়েন্টটি অবস্থান করছে 5227 পয়েন্টে, এবং এখন পর্যন্ত হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের যে তথ্য তাতে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 153 কোটি টাকা, যার মধ্যে বেড়েছে 164টির দাম, কমেছে 120টির এবং 92টির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের পরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সংক্ষেপে সার্বিক সূচক 3 পয়েন্ট পরিবর্তন হয়েছে এবং নিম্নমুখী ধারা, এবং সর্বশেষ যে সূচক পয়েন্ট তাতে দেখতে পাচ্ছি 14,569 পয়েন্টে কিন্তু সূচক পয়েন্টে অবস্থান করছে। এবং হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের তথ্য যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সিএসসিতে লেনদেন হয়েছে 58 লক্ষ টাকা, যার মধ্যে বেড়েছে 33টির দাম, কমেছে 19টির এবং অপরিবর্তিত ছিল 13টির দাম। দর্শক, দিনের শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শুরুর যে খবর এবং যে চিত্রটা সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। পরে সংবাদটিতে যাচ্ছি। রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা দুর্লভ খনিজে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছে চীন। তবে এইবার যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রাকৃতিক খনি থেকে চলছে এর উত্তোলন। তবে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কিছুটা চাপে ফেলেছে বেইজিংকে। পৃথিবী জুড়ে দুর্লভ খনিজের রপ্তানি ও সরবরাহে একচ্ছত্র আধিপত্য চীনের। সাম্প্রতিক বছরগুলোতে এ সকল খনিজে দেশটি নিজেই নির্ভরশীল মিয়ানমারের উপর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে বিশ্বের সবচেয়ে বেশি দুর্লভ খনিজ রয়েছে মিয়ানমারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে 2024 সালে চীনের আমদানিকৃত দুর্লভ খনিজের 57% এসেছে মিয়ানমার থেকে। চীনের কাস্টমসের তথ্য বলছে 2023 সালে আমদানি 42,000 মেট্রিক টনে পৌঁছায়। তবে 2021-এর মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর জনগণ এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর বিরোধিতার মুখে কেচিন প্রদেশের নিয়ন্ত্রণ অনেকটাই হারায় সামরিক জান্তা বাহিনী, যেখানে মূলত খনিগুলো অবস্থিত। বর্তমানে গৃহযুদ্ধের শিকার দেশটি এবং অর্ধেকের বেশি খনি বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির দখলে চলে গিয়েছে। তারপর থেকেই শুরু হয়েছে সরবরাহ সংকট। চীনের কাস্টমসের তথ্য বলছে চলতি বছরের প্রথম 5 মাসে মিয়ানমার থেকে কাঁচামাল আমদানি গত বছরের তুলনায় 1/3 কমেছে। তবে ঘাটতি মেটাতে মালয়েশিয়া, লাওস সহ আরও কিছু দেশ থেকে কাঁচামাল আমদানির চেষ্টা করছে চীন। নুসরাত মৌমি, চ্যানেল 24।
দর্শক, এই ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।